অনিয়ম দুর্নীতিতে সংকটে ব্যাংক বহির্ভূত আর্থিক খাত, দুর্বল প্রতিষ্ঠান একীভূত করবে বাংলাদেশ ব্যাংক। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে শেষ হচ্ছে সাইপাওয়ার টেক যুগ, কাল থেকে পরিচালনায় নৌবাহিনী। গত সপ্তাহে ডিএসসির বাজার মূলধন বাড়ল 4.5 কোটি টাকা, ডিএসসিএক্স বেড়েছে 1% বেশি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। জালিয়াতি ও দুর্নীতির কারণে বেড়েই চলেছে আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ। বিতরণ করা ঋণের 35% বেশি ঋণই খেলাপি। তাই ব্যাংকের মতো দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, শুধু সংখ্যা কমিয়ে আনা নয়, ঋণ দেয়ায় অনিয়মের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের দুরবস্থা নতুন নয়। পিকে হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যে অনিয়ম করেছে, পুরো খাত এখনও তার জের টানছে। পিকে হালদারের মালিকানা ও ব্যবস্থাপনায় ছিল এমন কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে খেলাপির হার সবচেয়ে বেশি। পাশাপাশি অনিয়ম দুর্নীতির কারণে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানেও খেলাপি ঋণ বেড়েই চলেছে। অন্তত 15 থেকে 20টি আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা চরম নাজুক। বাংলাদেশ ব্যাংকের হিসেবে মার্চ শেষে আর্থিক প্রতিষ্ঠানে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে 27,189 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 35% বেশি। 3 মাসের ব্যবধানে বেড়েছে 2,100 কোটি টাকা। এমন অবস্থায় আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কমিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক যেভাবে ব্যাংকগুলোকে আবার তাদের কীভাবে ক্রাইসিস থেকে উত্তরণ করা যায় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে, একইভাবে এনবিআইএফগুলোকেও কীভাবে নন পারফর্মিং থেকে পারফর্মিং করা যায়, আর যদি সেটা করা না যায় তো তার ব্যাপারে হয়তো বা চরম কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে। ওই উদ্যোগটা বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে। দেশের 35টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে 22টি প্রতিষ্ঠান পুনর্গঠনের চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক। যদিও অনেক প্রতিষ্ঠান একদিকে যেমন আমানতকারীর অর্থ ফেরত দিতে পারছে না, তেমনি নতুন আমানত সংগ্রহ ব্যর্থ হচ্ছে। নন ব্যাংকগুলো করছেই মানুষের কাছ থেকে কিছু ফিক্সড ডিপোজিট নিছে বা বিভিন্ন জায়গা থেকে বড় করেছে, করে আবার ওই লোকগুলোই, কারণ নতুন করে আর ব্যাংকের লাইসেন্স পাচ্ছে না, আবার ওই লোকগুলো এখান থেকে টাকাগুলো মারার জন্য এই কাজটা করছে। সুতরাং এদের অবজেক্টিভটাই তো খারাপ ছিল। আমার মতে তো এগুলো সব মানে অল নন ব্যাংক ফাইন্যান্সিয়াল বন্ধই করে দেওয়া উচিত, একদম একদম অ্যাক্রস দ্য বোর্ড, কারণ এদের কোনো দরকারই তো নাই। আমার বিশ্লেষকদের মতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়মের দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না। খেলাপিদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকে আরও কঠোর হওয়ার তাগিদ তাদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখছিলাম প্রতিবেদনটি, যেখানে বলা হচ্ছে যে সিংহভাগ আর্থিক প্রতিষ্ঠানই কিন্তু রুগ্ন অবস্থায় রয়েছে, বিপুল অঙ্কের খেলাপি ঋণ এবং আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারছে না প্রতিষ্ঠানগুলো। এমন অবস্থায় আপনার মূল্যায়ন আসলে কি? এই যে পরিস্থিতিতে কেন পড়লো বাংলাদেশের নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো এতটা রুগ্ন অবস্থায় কেন পড়ে গেল? কেন পড়লো সেই উত্তর দিতে গেলে তো ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংক বা আমাদের নীতি নির্ধারকদের দায়ী করতে হয়। কারণ এগুলো যখন নাকি প্রতিষ্ঠিত করা হয় আপনার 90 দশকের প্রথম দিকে, তখন আমার স্পষ্ট মনে আছে, তখন ওই মুভমেন্টের সাথে আমিও জড়িত ছিলাম। আমিও অনেক জায়গায় সেমিনার করেছি এগুলো সম্বন্ধে। তখন বলাই ছিল আমরা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তৈরি করব, যে আপনার ট্রেডিশনাল ব্যাংকিং করার জন্য। ট্রেডিশনাল ব্যাংকিং করার জন্য তো আমাদের ব্যাংক আছেই, এবং তার সংখ্যাও তো কম না। এখন তো 10টা থেকে বাড়তে বাড়তে এখন 61টা 63টা পর্যন্ত গিয়েছে। আর নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো কি করবে? এরা লায়াবিলিটি মার্কেটে বৈচিত্র্য আনবে, এরা ট্রেডিশনাল ডিপোজিটের উপর ডিপেন্ড করবে না, এরা অ্যাসেট মার্কেটে বৈচিত্র্য আনবে, এবং ওদের থেকে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো পরবর্তীকালে শিখবে, যার ফলে আলটিমেটলি আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটা বেনিফিটেড হবে। এই ধরনের একটা অবজেক্টিভ। তখন এটা লিখিত ছিল কিনা আমি বলতে পারবো না, তো অলিখিত মানে বিভিন্ন সেমিনারে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। তৎকালীন সময়ে ডেপুটি গভর্নর ছিলেন আমার, ওনার কথা মনে আছে, ভদ্রলোক সম্ভবত মারা গিয়েছেন, মাহবুব আমিন খান।
তো উনিও সবসময় বলতেন এগুলো, যে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটে বৈচিত্র্য আনার জন্য এই নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আমরা লাইসেন্স দিই। কিন্তু অল্প কিছুদিনের মধ্যে দেখা গেল নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আরেক ধরনের ব্যাংক হিসাবে এরা দাঁড়িয়ে গেল, তাই না? এবং হাতে কোনো দুই একটা ছাড়া, আইডিএলসি, আইপিডিসি, এরকম হাতে কোনো দুই একটা ছাড়া সবাই ব্যাংকের মধ্যে অপারেশন শুরু করলো। সবাই আপনার ডিপোজিটরদের থেকে ডিপোজিট নিত এবং ব্যাংকে এবং এবং বড়োয়ারকে লেন্ডিং করতো। এবং শুধু তাই না, কিছুদিন পরে দেখা গেল এগুলো আবার ব্যাংকের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেল, ব্যাংকের থেকে টাকা নিত, ওই টাকা নিয়ে আবার ওরা লেন্ডিং করতো। তার মানে এগুলোর সৃষ্টির সময়ে এগুলো আসলে জটিলতাগুলো তৈরি করা হয়েছে, এবং এগুলোকে এখন আইডেন্টিফাই করে এগুলোকে বন্ধ করা, এগুলোর চেয়ে আমি মনে করি এইভাবে বন্ধ না তার করে মানে কি আপনি বলতে চাচ্ছেন যে জন্মলগ্ন থেকেই ব্যাংক এবং নন ব্যাংক ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে মানে একটা আলাদা বৈচিত্র্যের যে নীতিমালা থাকা উচিত ছিল, সেই নীতিমালায় ঘাটতি ছিল। হ্যাঁ, নীতিমালায় ঘাটতি ছিল। কারণ আমি সেই জন্য আমি বলছি যে এটা তো প্রথম থেকে এদের লাইসেন্স দেওয়ার আমরা বিপক্ষে ছিলাম, যে এইগুলোকে তো লাইসেন্স দেওয়ার কথা না। লাইসেন্স দেওয়ার কথা যে রিয়েল নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যারা আমাদের মার্কেটে ডাইভার্সিফিকেশন আনবে, বৈচিত্র্য আনবে, এগুলো দেখে ব্যাংকাররা শিখবে, টোটাল ফাইন্যান্সিয়াল সিস্টেম ডেভেলপ করবে, তাই না? না, সেদিকে যায়নি। আলটিমেটলি দেখা গেল যে এই নন ব্যাংকগুলো ব্যাংকের মতোই অপারেশন করা শুরু করলো, তাই না? তাই ব্যাংকের মধ্যে যদি অপারেশন করে, তাহলে আমাদের ওদের দরকার কি, তাই না? আমাদের তো ব্যাংকই আছে। তো সেই জন্য পরবর্তীতে তো আমরা দেখলাম যে যারা পরিচালনা পর্ষদে রয়েছে বা ব্যবস্থাপনায় রয়েছে, তারাই এই প্রতিষ্ঠানগুলোর অর্থ লোপাটের সাথে বড় বড় নাম আসতে থাকলো। এবং ডেফিনেটলি এগুলোর সাথে, এগুলা যে বিপথে পরিচালনা করার পিছনে আমি মনে করি ওনার্স কমিউনিটি ইজ 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 মোর রেসপন্সিবল। সেন্ট্রাল ব্যাংক রেসপন্সিবল, পলিসি মেকাররা রেসপন্সিবল, আমরা সবাই রেসপন্সিবল। তবে যারা নাকি এগুলো ওনার ছিল, তাদের আসলে উদ্দেশ্য ভালো ছিল না। আমরা দেখলাম যে এই যে আমানতকারীদের অর্থ ফেরানো একটা কঠিন দায় হয়ে দাঁড়িয়েছে এই নন ব্যাংক প্রতিষ্ঠানগুলো। বেশ কয়েকটি ব্যাংকের সাথে সাথে বেশি সংখ্যকে কিন্তু মানে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানই কিন্তু রয়েছে এই জামানত ফেরত দেওয়ার একটা সংকটের মধ্যে পড়েছে। তো সেখান থেকে বাংলাদেশ ব্যাংক এখন একীভূত করার একটা উদ্যোগ নিচ্ছে, এরকমটি আমরা জানতে পেরেছি। সেটাকে কিভাবে বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন? একীভূত করা একটা একটা ইয়ে হতে পারে, কিন্তু আমার মতে এগুলোর দায় দায়িত্ব আর সেন্ট্রাল ব্যাংকের নেওয়া উচিত না। সেন্ট্রাল ব্যাংক তাদেরকে একটা সময় করে দেয়া, একটা এক্সিট পলিসি করা, এক্সিট পলিসি করে যারা এই কম্পিটিশনে টিকে থাকবে দে উইল সার্ভাইভ, আদারওয়াইজ সব বাকিরা কুইট করতে হবে। কারণ সেন্ট্রাল ব্যাংক মানে একে তো একটা ভুল করেছিল এগুলোকে লাইসেন্স দেয়া, এখন এগুলোকে রিস্ট্রাকচার করে সেন্ট্রাল ব্যাংক আবার নতুন করে তাদের দায় দায়িত্ব নিতে যাচ্ছে। আমি ফিল করি না সেন্ট্রাল ব্যাংকের আর দায়িত্ব নেওয়া উচিত। কিন্তু আমানতকারীদের আসলে ভবিষ্যৎ কি? আমানতকারীদের তো নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ভাই, এটা তো মনে রাখবে, এটা তো ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ইফ ইট ইজ ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ডেফিনেটলি সেন্ট্রাল ব্যাংক উইল বি আলটিমেটলি রেসপন্সিবল। থিওরিটিক্যালি বলেন, আপনার কি বলে, আপনার যে লিগালি বলে, সবই বলেন। এখন এখন আমানতকারীরা তো ডেফিনেটলি এগুলো বিচার বিবেচনা করে তো আসলে আর টাকা পয়সা ডিপোজিট দেয়নি। তো তার জন্যই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য এখন সেন্ট্রাল ব্যাংক দায়িত্ব না নিয়ে বরঞ্চ সেন্ট্রাল ব্যাংক এখন একটা নতুন করে এক্সিট পলিসি করে দেওয়া, বা সেন্ট্রাল ব্যাংক তার জন্য একটা সেপারেট একটা কাউন্সিল করতে পারে। এইগুলো যে অ্যাসেটগুলো ক্রিয়েট করেছে সেগুলো কতটুকু আদায়যোগ্য এটা দেখা, এবং আদায়যোগ্য অ্যাসেটগুলো লিকুইডেট করে তারপরে ডিপোজিটরের টাকা ফেরত দেওয়ার ব্যাপার স্যাপার থাকতে পারে। কিন্তু সেন্ট্রাল ব্যাংক আবার এদেরও দায়িত্ব নেওয়াটা আমার মনে হয় ঠিক হবে। তাহলে ভবিষ্যৎ, বেশিরভাগ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দেখছেন না আপনি? না না, ডেফিনেটলি নট। আমি একটু আরেকটি প্রসঙ্গে আসতে চাই। বাংলাদেশে দীর্ঘ প্রায় 1.5-2 বছর ধরে একটি সংকোচনমূলক মুদ্রানীতির মধ্য দিয়ে যাচ্ছে। বিনিয়োগের স্থবিরতা দেখতে পাচ্ছি, কর্মসংস্থানেও খুব বেশি গতি নেই এবং অনেকেই চাকরি হারিয়েছেন। এমন একটি অবস্থা থেকে কেন্দ্রীয় ব্যাংক আগামী যে মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে, সেখানে কিছুটা সম্প্রসারণশীল একটি ধাঁচে মুদ্রানীতি তারা করবে বলে আমরা জানতে পেরেছি। সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? না, আমি তো দেখলাম, আজকের পেপারই দেখলাম, গভর্নর সাহেব তো বলছে আমি 10%, রিপোর্টের 10% থেকে আমি কমাবো না। উনি তো মানে স্টিল হি ইজ মেনটেনিং দ্য, আপনার কি বলে, ওই আপনার যে টাইট মনিটারি পলিসি। কারণ ওনার আসল অবজেক্টিভ হচ্ছে ইনফ্লেশন, তাই না? ইনফ্লেশনকে কন্ট্রোল করতে টাইট মনিটারি পলিসি ইজ রিকোয়ার্ড, এবং আমিও এটা সাপোর্ট করি। কিন্তু আমি যেখানে ওনাদের বাংলাদেশের আর্থসামাজিক কাঠামো তো সবসময় কার্যকর এটা। হ্যাঁ, শোনেন, আমি সেটা বলতেছি যে শুধু টাইট মনিটারি পলিসি দিয়ে হবে না, অ্যাট দ্য সেম টাইম আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টও অ্যাক্টিভ করতে হবে, এবং সেদিকে গভর্নমেন্টের একটু ইন্টারভেনশন লাগবে।
সবাই যদি শুধু মনিটারি পলিসির উপর ডিপেন্ড করেন আমেরিকার মতো আপনার ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য, তাহলে ইনফ্লেশন কন্ট্রোল হবে না বাংলাদেশে। শুধু মনিটারি পলিসির উপর বাংলাদেশে ইনফ্লেশন কন্ট্রোল করা যায় না। এখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা বড় একটা রোল প্লে করে, সেখানে গভর্নমেন্টের একটা বড় রোল থাকতে হবে শুধু। আর এখন এই টাইট মনিটারি পলিসির আরো যদি আপনি শিথিল করে দেন, তাহলে তো ইনফ্লেশন কমবেই না, বরঞ্চ আরো বাড়বে। আপনি যদি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর অ্যাট দ্য সেম টাইম হাত না দেন। অর্থ উপদেষ্টা গতকাল একটা অনুষ্ঠানে বলেছেন যে ব্যাংক খাতের যে সংস্কার, এটা দীর্ঘমেয়াদী সংস্কার প্রক্রিয়া এবং এই সরকার এই সংস্কার আসলে পুরোপুরি বাস্তবায়ন করে যেতে পারবে না। তাহলে ব্যাংক খাতের সংস্কারের ভবিষ্যৎ কি দেখছেন? না, ব্যাংক খাতের সংস্কারের এখনো তো আমি মনে করি যে এরা মার্জিং নিয়ে আপনার কথাবার্তা বলতেছে। এই যে আপনার একটা অর্ডিন্যান্স করা হলো, ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স, তারপর আরো যে সমস্ত মেজার টিজার নিয়েছে, আজকেও পেপারে দেখলাম অনেকগুলো কথাবার্তা। তো এগুলো আমি মনে করি যে এগুলো মানে ঠিক সঠিকভাবে যাচ্ছে না। এগুলো আসলে আমাদের ব্যাংকিং খাতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন একটা এক্সিট পলিসি, তাই না? যাদেরকে লাইসেন্স দিয়ে ফেলছে, এটা ভুল হোক যাই হোক, আর এটা আসলে তো পলিটিক্যাল ডিসিশন হইতে পারে না। ব্যাংকের লাইসেন্স দেওয়াটা এটা বেসিক্যালি সেন্ট্রাল ব্যাংকের ডিসিশন। কিন্তু তৎকালীন সময়ে আমাদের তৎকালীন সরকারের অর্থমন্ত্রী মহোদয় বলতেন যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন। এখন পলিটিক্যাল ডিসিশনে যদি আপনি লাইসেন্স দেন, এটা পলিটিক্যালি সলভ করেন, এটা তো সেন্ট্রাল ব্যাংক লেভেলে সলভ করা যাবে না। তাহলে যাই হোক, এখন আফটার দ্য সেন্ট্রাল ব্যাংকে সলভ করতে, এখন সেন্ট্রাল ব্যাংকে সলভ করতে গেলে এরকম মার্জিং টার্জিং না করে বরং একটা এক্সিট পলিসি করা, এই বিভিন্ন ব্যাংকগুলোকে আপনার গভর্নেন্স ফিরিয়ে আনার ক্ষেত্রে যে ব্যাংকগুলো যে রিস্ট্রাকচার করা হচ্ছে, সেটাও একটা ভালো পদক্ষেপ, তাই না? আপনার একটা এক্সিট পলিসি করতে হবে, যেখানে ব্যাংকগুলোকে কিছু সময় দেয়া যে এর মধ্যে তোমরা তোমাদের ঘুরে দাঁড়ানোর একটা ব্যবস্থা করো, আর যদি ঘুরে দাঁড়াতে না পারো আলটিমেটলি ইউ উইল হ্যাভ টু কুইট। এগুলো দায়িত্ব কেন সেন্ট্রাল ব্যাংক আবার নিতে যাচ্ছে? ধন্যবাদ জনাব তৌফিক আহমেদ চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে সাইফ পাওয়ারটেক যুগ শেষ হচ্ছে। দফায় দফায় মেয়াদ বাড়িয়ে 17 বছর ধরে এই টার্মিনাল পরিচালনার দায়িত্বে ছিল প্রতিষ্ঠানটি। সোমবার থেকে এই টার্মিনাল পরিচালনায় ড্রাই ডকের মাধ্যমে যুক্ত হচ্ছে নৌবাহিনী। বন্দর ব্যবহারকারীদের দাবি, সুষ্ঠু পরিচালনায় ব্যবসায়ীদের সামনে রোল মডেল হতে পারে এনসিটি। 2007 সালে নির্মিত চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেক আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় 2012 সালে। এরপর কয়েক দফা মেয়াদ বাড়িয়ে দায়িত্বে থেকেছে প্রতিষ্ঠানটি। সরকার পরিবর্তনের পর গেল 1 বছর বন্দরে সাইফ পাওয়ারটেক ও নতুন অপারেটর নিয়ে চলেছে নানা আলোচনা। বিদেশি অপারেটর নিয়োগ প্রশ্নে দুভাগে বিভক্ত বন্দর ব্যবহারকারী, রাজনৈতিক নেতৃত্ব, শ্রমিক কর্মচারী ও ব্যবসায়ীরা। অবশেষে সোমবার থেকে এই টার্মিনাল পরিচালনায় আসছে চিটাগং ড্রাই ডক। নৌবাহিনীর পরিচালনায় এই প্রতিষ্ঠানটি এতদিন জাহাজ রক্ষণাবেক্ষণের কাজ করলেও এবার প্রথম যুক্ত হচ্ছে টার্মিনাল পরিচালনায়। 7 তারিখ থেকে আমাদের নতুন অপারেটরের মাধ্যমে কাজ করতে হবে। তো আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলাম এবং সেই প্রস্তাব ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। আমরা চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের সাথে 6 মাসের জন্য ডিপিএম করব এবং তারা অলরেডি কাজ বুঝে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বন্দরে সিসিটি এনসিটিতে জনবল রয়েছে 2781 জন। তাদের দিয়েই এনসিটি পরিচালনা করবে ড্রাই ডক কর্তৃপক্ষ। বন্দর ব্যবহারকারীদের আশা, এতদিন ধরে শ্রমিক সংকট, ধীরগতি, মর্জিমাফিক কাজ করার যে প্রবণতা ছিল তা এবার বন্ধ হবে। 10 জনের গ্যাং বুক করছি, আমার কন্টেনারে কাজ করতে আসছে 3 জন 4 জন। আমার যেটা আধা ঘন্টায় লোড হয়ে যেত যে আমার ভ্যানটা, সেটা আমার 4 ঘন্টা লাগছে। এই সব থেকে আমরা বেরিয়ে আসতে না পারলে কে পরিচালনা করছে আসলে এটা খুব ম্যাটার করবে বলে আমি মনে করি। আমরা যেসব দেশের সাথে প্রতিযোগিতা করি, আমার কাস্টমাররা যেসব দেশের সাথে বিজনেস করে, প্রত্যেকের বন্দরগুলো কিন্তু বিশ্বমানের বন্দর। কিন্তু আমি যদি এই পিছিয়ে পড়া বন্দরে পড়ে থাকি, স্বাভাবিকভাবে আমি ব্যবসায়িকভাবে পিছিয়ে যাব। কারণ আমার বন্দরটা একটু এক্সপেন্সিভ হবে, কস্টলি হবে। কস্টলি হলে স্বাভাবিকভাবে কাস্টমারদের উপর একটা চাপ আসবে। গেল অর্থ বছরে বন্দরে মোট কন্টেইনারের 44 ভাগ হ্যান্ডলিং হয়েছে এনসিটিতে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পতন কেটে ঊর্ধ্বমুখী ধারায় ফেরার ইঙ্গিত দিচ্ছে দেশের শেয়ার বাজার। সপ্তাহ জুড়ে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান, ফলে বেড়েছে মূল্য সূচকও। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় উঠে এসেছে এসব তথ্য।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসসির বাজার মূলধন দাঁড়িয়েছে 6,66,006 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে 4,441 কোটি টাকা। এ সময় প্রধান সূচকও বেড়েছে। ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স বেড়েছে 61.24 পয়েন্ট, বেড়েছে লেনদেনের গতি। গড়ে লেনদেন হয়েছে 486 কোটি 14 লাখ টাকা। গড় লেনদেন বেড়েছে 34.08%। সপ্তাহ জুড়ে ডিএসসিতে সবথেকে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে 24 কোটি 29 লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের 5%। পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল, বাংলাবান্ধা ও ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি সহ বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, সরকারি ছুটি থাকায় সকাল থেকেই বন্দর দিয়ে আমদানি রপ্তানি সহ কার্যক্রম বন্ধ রয়েছে। এতে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। এদিকে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরেও বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। সোমবার সকাল থেকে এসব বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য সহ কাস্টমসের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে। এবারও ফরিদপুরে পাটের আশানুরূপ আবাদ হয়েছে। গত বছরের তুলনায় বেড়েছে পাটের উৎপাদনের লক্ষ্যমাত্রাও। সার, ওষুধ ও কীটনাশক প্রয়োগ শেষে কৃষকরা ব্যস্ত পাটের নিবিড় পরিচর্যায়। কৃষি বিভাগ বলছে, এবছর প্রায় 2,000 কোটি টাকার পাট উৎপাদন হবে। তবে খরচ বাড়ায় ন্যায্য মূল্য না পেলে লোকসানের শঙ্কা কৃষকদের। ফরিদপুরের প্রতিটি মাঠেই এখন দোল খাচ্ছে সোনালী আঁশের সবুজ পাট গাছ। আঁশের মান ভালো রাখতে চলছে আগাছা পরিষ্কার ও ঘন পাট পাতলাকরণ। এই অঞ্চলের মাটি পাট চাষের উপযোগী হওয়ায় প্রায় প্রতিটি জমিতেই পাট চাষ করছেন চাষিরা। 120 দিনে পরিপক্ক পাট গাছ কেটে পানিতে জাগ দিয়ে পাটের আঁশ ছাড়ানো হবে। কিছু নিচু এলাকা ছাড়া অন্যান্য জমিতেই পাটের আবাদ ভালো হয়েছে। কৃষকরা বলছেন, এবছর জমির চাষ থেকে বীজ রোপণ ও সার, ওষুধ সহ পরিচর্যায় বেড়েছে খরচ। এতে ন্যায্য মূল্য না পেলে লোকসানের শঙ্কা চাষিদের। যদি বৃষ্টি হয় তাও ভালো, না হলেও তাও ভালো। পানি আসলেও মনে হবে সমস্যা, আলাগার আছে, পুষ্কিনি আছে, আবার পাট দাগ দিয়েছে, পানি হয়ে গেছে। মাঠের পাট হলে এখন আছে ভালো, কিন্তু বৃষ্টির জন্য হলে একটু ক্ষতি হয়েছে। তাছাড়া এমনি পাট ভালো আছে। অনেক খরচ, পরে 3 সাইডে সেচ দেওয়া লাগে, তারপরে বাস কাটা লাগে, দুনে টানা লাগে। আবহাওয়া ভালো থাকায় এবছর ফরিদপুরে পাটের ফলন ভালো হয়েছে। প্রায় 2,000 কোটি টাকার পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের। এবছর পাটের যে গাছের চেহারা বা ফসলের যে অবস্থা, প্রথমের দিকে সামান্য কিছু খরা থাকলেও কিন্তু পাটের যে উপযোগী আবহাওয়া, বৃষ্টিপাত এবছর ভালো থাকায় আমরা মনে করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে। জেলায় এবছর পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল 6,525 হেক্টর জমিতে, আর চাষ হয়েছে 86,531 হেক্টর জমিতে। এছাড়া গত বছর পাট উৎপাদন হয়েছিল 2,16,161 টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুন্সিগঞ্জে আগুনে পুড়ে গেছে 19টি দোকান। শনিবার দিবাগত রাতে শ্রীনগর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, রাতে সাব রেজিস্ট্রার অফিসের সামনে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই সেই আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদি খান ফায়ার স্টেশন থেকে 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় ভোর 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দলিল লেখকের দোকান ছাড়াও মুদি, খাবার, হোটেল সহ 19টি দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। রাত 2টার সময় সংবাদ আসে যে শ্রীনগর সাব রেজিস্ট্রি অফিসের সামনে আগুন লেগেছে। শ্রীনগর ফায়ার স্টেশন দ্রুত ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপন শুরু করে। পরবর্তীতে পার্শ্ববর্তী সিরাজদি খান ফায়ার স্টেশন ঘটনাস্থলে যোগদান করে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক 19টা দোকান পুড়ে গেছে। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আইটেম।